দুঃখিত, নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লাসটি সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দেখো, আসলে এই যে প্রযুক্তিগত কিছু সুবিধা যেমন আছে, তার কিছু অসুবিধাও রয়েছে। আমরা হয়তো বা এখনো ততটা ইকুইপ না, আসলে সমৃদ্ধ না যে আমরা সমস্ত কিছু 100% অথেন্টিকভাবে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি, বা আমাদের কিছু অভাব বা ঘাটতি হয়তো রয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে সেগুলো ওভারকাম করার চেষ্টা করব। এখন আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমরা দেখলাম যে এখানে নগদের ঘরে আমরা বসাবো 1000 টাকা, আর হচ্ছে তোমার বাট্টার ঘরে লিখবো নগদের ঘরে 9000 টাকা, বাট্টার ঘরে 1000 টাকা, এটা আমরা লিখবো ডেবিট পার্সন। তারপর আছে কি, দেখো, মাল ক্রয় 70,000। আমি এখানে যে আইটেমগুলো লিখেছি কোনোটাই কিন্তু একেবারে সিম্পল কোনো আইটেম না, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের সাথে কিছু না কিছু বিষয় রিলেটেড আছে, যেটা কিনা তোমাকে কি করবে, বুঝতে সহায়তা করবে যে আরো কি কি বিষয় থাকতে পারে বা ওই কাজগুলো আমরা কিভাবে করব। দেখো, মাল ক্রয় 7000 টাকা এখানে বলা আছে, তাহলে আমরা মাল ক্রয় করি যদি 7000 টাকায়, ব্র্যাকেটে আবার বলা আছে 5% কারবারি বাট্টা ও নগদ বাট্টা হচ্ছে 10%। আমরা জানি দুই ধরনের বাট্টা হয়, একটা কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। তাহলে কারবারি বাট্টা হলো কি, ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে বাট্টা সেটি হচ্ছে কারবারি বাট্টা, আর নগদ বাট্টা হচ্ছে দেনাদার এবং পাওনাদারের সাথে, অর্থাৎ প্রাপ্য হিসাব প্রদেয় হিসাবের সাথে সম্পৃক্ত যে বাট্টা সেটা হচ্ছে নগদ বাট্টা। তাহলে আমরা এখানে মাল ক্রয় যে করলাম 7000 টাকা, এটি দেখো 5% কারবারি বাট্টা ও নগদ বাট্টা 10%। তাহলে এখানে আমাদের আসলে মাল ক্রয় বাবদ কত টাকা খরচ হয়েছে সেটি কিন্তু নির্ণয় করতে হবে বা বের করতে হবে। তাহলে এখন আমরা মাল ক্রয় বাবদ কত টাকা আমাদের এখানে খরচ হয়েছে সেটি আমাদের নির্ণয় করতে গেলে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে দেখো যে পণ্যের মূল্য হচ্ছে কত, 7000 টাকা। পণ্যের অ্যাকচুয়াল মূল্য ছিল 7000 টাকা। তাহলে 7000 টাকা যদি মূল্য হয়, এর মধ্যে কারবারি বাট্টা ছিল কত পার্সেন্ট, 5%। অর্থাৎ 7000 টাকা পণ্যের মূল্য, ক্রয় মূল্য, এর কারবারি বাট্টা 5%, মানে হচ্ছে যে শুরুতেই, অর্থাৎ তুমি পণ্যটা ক্রয়ের সময় তোমাকে একটা ছাড় দেওয়া হচ্ছে, সেটির নাম হচ্ছে কারবারি বাট্টা। তাহলে সেই ছাড়টি যে তোমাকে দেওয়া হচ্ছে সেটি শুরুতেই দিয়ে দেওয়া হচ্ছে, তারাই সেটিকে বাদ দিয়ে তারপর পণ্যের মূল্যটা নির্ধারণ করবে। তাহলে এখানে পণ্যের মূল্যটা নির্ধারণ করার সময় 7000 টাকার 5%, 7000 টাকার 5% হলে হবে 350 টাকা। 7000 টাকা যদি আমরা 5% করি তাহলে 350 টাকা। তাহলে এই 7000 থেকে কিন্তু 350 টাকা মাইনাস করি তারা পণ্যের মূল্যটা নির্ধারণ করলো। তাহলে দেখো থাকলো কত, 6650। তাহলে থাকছে কত, 6650। অর্থাৎ কারবারি বাট্টা পণ্যের যে ক্রয় মূল্য শুরুতে যেটি থাকে সেটি থেকে বাদ দিয়েই কি বিক্রেতা ক্রেতার কাছে বিক্রয় করার চেষ্টা করে। তখন সেই 5% যে কারবারি বাট্টা সেটি বাদ দেওয়ার পর এখানে আরেকটি বাট্টার কথা বলা হচ্ছে, সেটি কি নগদ বাট্টা, তার আরো কত পার্সেন্ট, 10%। তাহলে এখানে আরেকটা ফেসিলিটিস ছিল যে হচ্ছে নগদ বাট্টা। তো পণ্যটি ধারে হয়তো ক্রয় করা হয়েছে, এখন পাওনাদার সঠিক সময়ে এই অর্থটি আদায়ের জন্য আরেকটি সুবিধা দিল যে তুমি যদি এখনই টাকাটা পরিশোধ করে দাও তাহলে আরো 10% ছাড় তুমি পাবে। তাহলে এই পণ্যটির মধ্যে আরো 10% ছাড় ছিল, তাহলে 6650 এর 10%, এর উপর 10% ছাড় ছিল, এর 10% করলে হবে 665 টাকা। 665 টাকা। তাহলে এই 665 টাকা এটিও সেই বাট্টা হিসাবে বাদ যাবে এখান থেকে। তাহলে থাকলো কত, 5985 টাকা। 5985 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এই পণ্যটা ক্রয় করা হয়েছে 5985 টাকায়। আমরা এখানে কিভাবে ক্যালকুলেট করলাম তোমরা দেখেছো, 7000 টাকা যেটি ছিল পণ্যের ক্রয় মূল্য, তার উপর 5% কারবারি বাট্টা ছিল। তাহলে প্রথমে আমরা কারবারি বাট্টাটা এখান থেকে মাইনাস করলাম, তারপর আমরা আবার এর মধ্যে নগদ বাট্টা অন্তর্ভুক্ত ছিল 10%, তো আমরা আরো 10% সেখান থেকে মাইনাস করলাম,
তারপর দুটি বাট্টা বাদ দেওয়ার পর আমাদের থাকলো কত 5,985। তাহলে এই 5,985 টাকা এখানে থাকলো, এই 5,985 টাকা পণ্যের ক্রয় মূল্য। তাহলে আমরা যখন পণ্যটা যে ক্রয় করা হয়েছে, এখানে যে পণ্যটা ক্রয় করা হয়েছে সেই পণ্যটা ক্রয়টা আমরা লিখবো কোন দিকে, ক্রেডিট দিকে। তা ক্রেডিট দিকে আমরা যখন লিখবো ক্রয়, তখন ক্রেডিট দিকে আমরা 5,985 টাকা লিখবো। 5,985 টাকা লেখার পর কোথায় লিখবো, নগদের ঘরে। আচ্ছা, ওই পাশে বাট্টার ঘরে অ্যামাউন্ট হবে। এখন দেখো বাট্টার ঘরে কোন অ্যামাউন্টটা যাবে, এখানে আমরা দুটি বাট্টার অ্যামাউন্ট বের করেছি, একটা হচ্ছে 350, আরেকটা হচ্ছে 665। 350 টাকা যেটি বাট্টা সেটি হচ্ছে কারবারি বাট্টা, আর 665 টাকা যেটি সেটি হচ্ছে নগদ বাট্টা। তাহলে আমরা এখানে কোন বাট্টাটা দেখাবো, কারবারি বাট্টা যেটি আমি বলেছি প্রিয় শিক্ষার্থীরা, যে পণ্য ক্রয়ের সময় তখনই কি করা হয়, পণ্য ক্রয় বা বিক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে এই বাট্টা, অর্থাৎ সেই বাট্টাটি বাদ দিয়ে কিন্তু পণ্যের মূল্যটা নির্ধারিত হয়। তার মানে কারবারি বাট্টাটা কখনোই হিসাবের খাতায় আসবে না। তুমি দেখো যদি বলা হয় 5% কারবারি বাট্টায় পণ্য ক্রয়, তার জন্য আমরা কি জাবেদা দিই, আমরা জাবেদা দিই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেখানে শুধুমাত্র অ্যামাউন্টের ঘরে আমরা যে বাট্টার যে 5% সেটি বাদ দিয়ে দেখাই। তাহলে বাট্টার নামে কি আমরা আলাদা করে কোনো হিসাব লিখেছি, লিখিনি। তার মানে কি জাবেদা বলছে যে এখানে জাবেদা হবে কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে জাবেদায় কোথাও তো বাট্টা আসে নাই, তাহলে নগদান বইতেও কোথাও বাট্টা আসবে না। আর মনে রাখো শর্টকাট যেটা তোমরা অনেকেই পছন্দ করো এই পদ্ধতিটা, শর্টকাট পদ্ধতি হচ্ছে কারবারি বাট্টা কখনোই নগদান বইতে আসবে না। তাহলে আমরা বাট্টার ঘরে যে নগদ বাট্টা আছে সেই 665 টাকা, এই নগদ বাট্টাটি আমরা লিখব বাট্টার ঘরে। তারপর দেখো বেতন 18,000 মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ। এখানে লেখা থাকতে পারতো যে বেতন 18,000, তাহলে তুমি কি করতে, তুমি 18,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে, তাহলে ক্রেডিট পাশে তুমি বেতনের ঘরে লিখে ফেলতে 18,000। তাহলে ক্রেডিট পাশে বেতনের ঘরে তুমি লিখলে 18,000, সিম্পল, কাজ শেষ হয়ে গেল। কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল করার জন্যই আমি এই ঘটনাটি এভাবে লিখেছি, যেন তোমাদের জানা থাকে যে আরো কিভাবে আসতে পারে বা কিভাবে এটাকে দুর্বোধ্য করা সম্ভব। যে বেতন 18,000 মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ। একটু ভিন্ন কিছু দেখলে আমরা যখন মুখস্থ বিদ্যায় চরম পারদর্শী আর অভ্যস্ত হয়ে যাই, তখন আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা যা শিখি বা যা আমাদের মুখস্থ বিদ্যায় থাকে তার চাইতে সামান্য ভিন্ন যদি কিছু হয়, একটুও যদি ভিন্নতর কিছু হয়, তাহলে আমাদের কি হয়, মাথা নষ্ট হয়ে যায়। আমরা তখন কিন্তু আর কি হবে এটা আর ভেবে পাই না, আমরা চিন্তা করতে পারি না। অথচ তার মধ্যে বাড়তি যেটুকু জিনিস আছে বা যেই জিনিসটা সেখানে নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেটি কি, এটি একটু মনোযোগ দিলেই, আমরা সামান্য মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু খুব সুন্দর বুঝে যেতে পারি এবং এর সঠিক উত্তরটি দিতে পারি। দেখো বেতন 18,000 মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ। তুমি যদি ব্যাপারটাকে একটু ভেঙে ভেঙে চিন্তা করো যে এখানে কি ঘটনাটা ঘটেছে, এখানে ঘটনাটা ঘটেছে যে বেতন পরিশোধ করা হয়েছে 18,000। তাহলে নিঃসন্দেহে বেতন যেহেতু পরিশোধ করা হয়েছে 18,000, তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা গেলে সেটাকে এই পাশে নগদের ঘরে অবশ্যই লিখতে হবে। কি নামে লিখতে হবে, বেতন হিসাব নামে। তাহলে তুমি অবশ্যই এটিকে ক্রেডিট পাশে বেতন হিসাব নামে নগদের ঘরে দেখাবে। কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাপারটি যে মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ। তার মানে মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ মানে মালিক এই বেতনের টাকাটা পরিশোধ করেছে। অ্যাকচুয়ালি কি বেতনের টাকাটা মালিকের পরিশোধ করার কথা না প্রতিষ্ঠানে পরিশোধ করার কথা, প্রতিষ্ঠানে পরিশোধ করার কথা। তাহলে মালিক যেহেতু নিজস্ব তহবিল হতে এই বেতনটি পরিশোধ করেছে, তার মানে মালিক আমাকে প্রতিষ্ঠানকে কিছু টাকা আরো দিল। মালিক যখনই প্রতিষ্ঠানে টাকা দিবে, শুরুতে তো একবার সে দেয়, যখন প্রতিষ্ঠানটি আরম্ভ করা হয় তখন সে দেয়, তখন আমরা কি নামে লিখি, তখন আমরা লিখি মূলধন হিসাব নামে। তাহলে এখন পরবর্তীতে আবারও সে যে কোনো প্রয়োজনে যদি কোনো অ্যামাউন্ট আবারও প্রতিষ্ঠানে দেয়, তখন আমরা সেটিকে লিখব কি, মূলধন হিসাবেই।
আমি ধরে রাখতেছি। আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, কিন্তু এই দুঃখ আসলে কার প্রকাশ করা উচিত সেটি জানি না, বলতে পারছি না। আবারও ইলেকট্রিসিটি চলে গেছে। এই মুহূর্তে মোবাইলের ডাটাটি অন করেছি এবং আমার ছেলে একটি চার্জ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে হাতে নিয়ে ধরে। গত ক্লাসেও একই রকম একটি প্রবলেমের জন্য শেষে ক্লাসটা শেষ করতে পারিনি ঠিকঠাক মতো। খুবই খারাপ লাগে বা কষ্ট হয় আসলে যখন ক্লাসটা নিজেই আসলে স্যাটিসফ্যাক্টরি হয়ে ওঠে না। তো ধন্যবাদ আমার ছেলেকে এইটুকু কষ্ট করার জন্য। থ্যাংক ইউ বাবা। দেখো, এখানে বেতন 18,000 টাকা মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ, আমরা এখানে ছিলাম আলোচনায়, আমি একটু দ্রুতই শেষ করব বলে। এখানে বেতন 18,000 টাকা যেটি সেটি আমরা বলেছি যে আমরা ক্রেডিট পাশে নগদে ঘরে লিখব মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ। মালিকের নিজস্ব তহবিল হতে মালিক যখন পরিশোধ করে তখন আমরা বুঝি যে মালিক আবারও কি করলো, প্রতিষ্ঠানে এইটুকু টাকা আছে। সময় যখন খারাপ থাকে তখন আসলে এমনই হয়। এখানে আমি মোবাইল ডাটায় ক্লাস নিচ্ছি, তার মানে আমার এয়ারপ্লেন মোডে দেওয়া সম্ভব হচ্ছে না। আবার যদি এয়ারপ্লেন মোডে দেই তাহলে আবার সেখানে মোবাইল ডাটা ইউজ করা যাচ্ছে না। আবার এরই মধ্যে যখন মোবাইল ডাটায় ক্লাস নেওয়া হয় তখন মাঝে মধ্যেই কল চলে আসে। কল চলে আসা মানেই হচ্ছে দেখো এখন ইলেকট্রিসিটি চলে এসেছে। কারবারি খরচ নগদে প্রদান 700 টাকা। কারবারি খরচ নগদে প্রদান 700 টাকা। তাহলে কারবারি খরচ যদি নগদে প্রদান করা হয় আমরা জানি এটি প্রদান, এটি ক্রেডিট পাশে আমরা লিখবো নগদের ঘরে। আলমের নিকট হতে 3,000 টাকায় একটি আলমারি ক্রয় করে নগদে অর্ধেক ও অর্ধেক চেকে প্রদান। তাহলে এখানে সহজ কথা, আমরা আলমের নিকট হতে যখন আলমারি ক্রয় করব করে তাকে টাকা দিব, সেটা নগদে হোক আর চেকে হোক সেটা প্রদান হবে। তার প্রদান মানে কি, এটা ক্রেডিট পাশে বসবে। তাহলে এটাকে আমরা এই আইটেমটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো। তবে ক্রেডিট পাশে মূল যে টাকাটা 3,000 টাকা সেটা সম্পূর্ণটা তো আর নগদে দেওয়া হয়নি বা চেকে দেওয়া হয়নি। সেই নগদ 3,000 টাকার মধ্যে অর্ধেক দেওয়া হয়েছে নগদে, অর্ধেক চেকে। তার মানে কি 1,500 টাকা হবে নগদের ঘরে, 1,500 টাকা হবে ব্যাংকের ঘরে। তারপর নগদ বিক্রয় 10,000, যার উপর 15% ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দান। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিকস এবং একটু এখানে যে ক্রিটিক্যালিজমটা আছে সেটা আমি বলে দিচ্ছি। যে নগদ বিক্রয় 10,000 টাকা, তার মানে আমি কি নগদে 10,000 টাকা পণ্য বিক্রয় করেছি। তা এই অংশটুকুর কথা যদি আমি বলি যে নগদ বিক্রয় 10,000 টাকা, তাহলে এটা প্রাপ্তি। এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হবে, তার মানে ডেবিট পাশে নগদের ঘরে আমরা লিখব 10,000 টাকা। যার উপর 15% ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দান। এই যে বিক্রয় 10,000 টাকা, আমরা এর উপর 15% ভ্যাট আদায় করেছি, তাহলে 10,000 টাকার 15% করলে হয় কত? 10,000 টাকার 15% করলে হয় 1,500 টাকা। তাহলে আমরা 1,500 টাকা কি ভ্যাট আদায় করেছি। 1,500 টাকা ভ্যাট আদায় করে আবার আমরা কি করেছি, তা সরকারি কোষাগারে জমা দিয়েছি। তাহলে এখানে দেখো তিনটি এক পণ্য বিক্রয় করেছি, কত টাকার পণ্য বিক্রয় করেছি? 10,000 টাকা। এই জন্য আমি ডেবিট পাশে নগদের ঘরে লিখলাম 10,000। তারপর কি হয়েছে, এর উপর 15% ভ্যাট ধার্য করেছি। 15% ভ্যাট ধার্য করলে 1,500 টাকা হয়। তাহলে 1,500 টাকা আমি ভ্যাট ধার্য করেছি, মানে প্রাপ্তি হয়েছে আমার, 1,500 টাকা ভ্যাট পেয়েছি। তখন তুমি ডেবিট পাশে নগদের ঘরে লিখবে 1,500 টাকা, কারণ কি তুমি ভ্যাট পেয়েছো। আবার এই ভ্যাটটা তুমি কি করেছো, সরকারি কোষাগারে জমা দিয়ে দিয়েছো। আবার ক্রেডিট পাশে
তুমি আরো ওই 1500 টাকা আবার লিখবে, ক্রেডিট পাশে লিখবে, আবারও ভ্যাট হিসাব নামে বা ভ্যাট চলতি হিসাব নামে। তার মানে কি, দেখো এখানে কাজ অনেকগুলো করতে হলেও ব্যাপারটা কিন্তু সিম্পল, সহজ। যে আমি পণ্য বিক্রয় করেছি 10,000 টাকা, তাহলে 10,000 টাকার পণ্য বিক্রয় করলে নগদ এসেছে, আমি ডেবিট পাশে নগদের ঘরে লিখলাম 10,000 টাকা। এর উপর 15% ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেন। তাহলে 15% ভ্যাট আমি কার কাছ থেকে আদায় করেছি? যার কাছে আমি পণ্যটা বিক্রয় করেছি। তাহলে যখন তার কাছ থেকে আমি 1500 টাকা আদায় করেছি, তখন একটি ঘটনা ঘটেছে, একটি লেনদেন সংঘটিত হয়েছে, এই জন্য এর জাবেদা দিতে হবে। বলাই হয়ে থাকে যে হিসাব বিজ্ঞান স্বয়ংসম্পূর্ণ, লেনদেনের যে অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। তার মানে একই ঘটনার সাথে যদি 2-3টি কাহিনী অন্তর্ভুক্ত থাকে, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা জাবেদা করতে হবে যদি সেটি লেনদেন হয়ে থাকে। এটি বলার কোনো সুযোগ নেই যে এটি একটা ঘটনাই বা এর সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি তোমার মূল্যায়ন করতে হবে, ট্রিট করতে হবে। তাহলে এখানে 10,000 টাকা আদায় ব্যাংকে যখন বিক্রয়ের মাধ্যমে আদায় হয়েছে 10,000, নগদের ঘরে লিখলাম 10,000। 1500 টাকা আমি ভ্যাট হিসেবে পেয়েছি, তখন আমি নগদের ঘরে ভ্যাট চলতি হিসাব নামে লিখেছি 1500 টাকা। আবার ওই 1500 টাকা আমি সরকারি কোষাগারে জমাদান করেছি, তার মানে ক্রেডিট পাশে আবারও আমি কি করব, 1500 টাকা লিখব সরকারি কোষাগারে জমাদানের ফলে। দেখো, জুন 17, আকিবের 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 2,000 টাকা নগদে ও 2,950 টাকা চেকে পাওয়া গেল। আকিবের 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 2,000 টাকা নগদে ও 2,950 টাকা চেকে পাওয়া গেল। প্রথমে মূল বিষয়টা মানে ওই কথার মর্মার্থ বা মর্মটা বোঝার চেষ্টা করবে, যেখানে কি হয়েছে। যে এখানে আকিবের নিকট থেকে পাওয়া গেছে, আকিব কে ছিল? তোমার দেনাদার বা প্রাপ্য হিসাব ছিল। তাহলে পাওয়া গেছে, এটা হচ্ছে মূল কথা। এখানে পাওয়া গেলে কি হবে? প্রাপ্তি হবে, তাহলে এটা ডেবিট পাশে যাবে। এখন ডেবিট পাশে যাবে, ডেবিট পাশে কত যাবে? যত তুমি পেয়েছো ততই যাবে। কত কোথায় যাবে? যতটুকু নগদে পেয়েছো ততটুকু নগদের ঘরে লিখবে, যতটুকু ব্যাংকে পেয়েছো ততটুকু ব্যাংকের ঘরে লিখবে, যতটুকু পাওয়া যায়নি সেটি বাট্টার ঘরে লিখবে। অর্থাৎ যখনই এরকম হবে যে কারো কাছ থেকে পাওনা টাকা তুমি কিছু পাওয়া গেল না, তাহলে তোমাকে কি করতে হবে? সেটা বাট্টা হিসেবে ধরে নিতে হবে, যদি সেখানে বলা থাকে যে পূর্ণ নিষ্পত্তিতে। পূর্ণ নিষ্পত্তি মানে কি? তার সাথে আলাপ আলোচনা করে কথা বলে নিষ্পত্তি সাপেক্ষে এইটুকু টাকা কম পাওয়া গেছে। তাহলে দেখো, এখানে আকিবের নিকট পাওনা ছিল কত? 5,000। পেয়েছি কত? নগদে 2,000। তাহলে ডেবিট পাশে নগদের ঘরে লিখবো 2,000। চেকে পেয়েছি কত? 2,950। তাহলে ব্যাংকের ঘরে লিখবো 2,950। পাইনি কত? এখানে মোট পাওয়া গেল 4,950, তাহলে পাইনি 50 টাকা। তাহলে বাট্টার ঘরে কত লিখবো? বাট্টার ঘরে লিখবো 50 টাকা। 19, আমাদের সপক্ষে ঋণী কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। আমাদের সপক্ষে ঋণী কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 4,000। তাহলে আমাদের সপক্ষে ঋণী কর্তৃক যদি ব্যাংকে জমা দেওয়া হয় 4,000 টাকা, যেখানে দেখো যে ঋণী কর্তৃক আমাদের সপক্ষে সরাসরি ব্যাংকে জমা, তার মানে কি সরাসরি এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। তাহলে এটা আমাদের কি সরাসরি যেহেতু জমা হচ্ছে, সরাসরি ব্যাংকের ঘরে লিখতে হবে। তাহলে এটা ডেবিট পাশে ব্যাংকের ঘরে আসবে। তারপরে মনিরের নিকট হতে 5,000 টাকার মাল ক্রয় করে 4,000 টাকা নগদে প্রদান। মনিরের নিকট হতে 5,000 টাকার মাল ক্রয় করে 4,000 টাকা নগদে প্রদান। তাহলে আমি মনিরের কাছ থেকে পণ্য ক্রয় করেছি কত টাকা? 5,000 টাকা। নগদ দিয়েছি কত? 4,000। তাহলে আমরা লিখবো ক্রেডিট পাশে ক্রয় হিসাব নামে নগদের ঘরে 4,000। এই ক্ষেত্রে এটাকে ভুলক্রমে অনেকেই কি করে, বাট্টার ঘরে লিখে ফেলে 1,000। এখানে লিখলো 4,000, বাট্টার ঘরে লিখে ফেলে 1,000। তাহলে সেটা কিন্তু একটা বড় ভুল, কারণ এখানে এই 5,000 টাকার পণ্য ক্রয় করে 4,000 টাকা আমি নগদে প্রদান করেছি,
এটা কি তোমাকে বোঝাচ্ছে যে বাকি 1,000 টাকা বাট্টা বা ছাড়? কখনোই না। এইখানে যে কথাটি বলা হয়েছে যে 5,000 টাকার মাল ক্রয় করে 4,000 টাকা নগদে প্রদান, হ্যাঁ ঠিক আছে, তার মানে বাকি 1,000 টাকা পরে প্রদান করতে হবে। এটা বাকি আছে, এটা এখনো তুমি ছাড় পাওনি বা বাট্টা হয়নি, তাহলে 4,000 টাকা তুমি নগদের ঘরে লিখবে। আর 1,000 টাকা যে পাওয়া যায়নি এটা তো ধার, এটা নগদ কোনো ঘটনা না। আর নগদান বইতে শুধুমাত্র নগদ ঘটনাগুলোই আসবে, এখানে ধারের বা বাকির কোনো বিষয় আসবে না। অনেককে ঋণ দেওয়া হলো 2,800 টাকা। আমি অনেককে যদি ঋণ দেই তাহলে কি আমার টাকা চলে যাবে? মনে রাখবে একটা কথা, আমরা কি বই করছি? নগদান বই। নগদ টাকা আসলো না গেল এটাই কিন্তু ফ্যাক্ট, ব্যাংকের টাকা আসলো না গেল সেটাই ফ্যাক্ট। তাহলে এখানে আমি অনেককে ঋণ দিয়েছি, আমার নগদ টাকা কি হয়েছে? চলে গেছে। তাহলে আমরা কি করবো? ক্রেডিট পাশে লিখবো 2,800 টাকা। তারপর 5% বাট্টা বাদ দেওয়ার পর নগদে ক্রয় 1,500। তাহলে আমরা নগদে ক্রয় করেছি, 5% বাট্টা বাদ দেওয়ার পর নগদে ক্রয় করেছি 1,500। তাহলে দেখো 5% যে বাট্টা সেটা কি কারবারি বাট্টা? কারবারি বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এবং ওইটা বাদ দেওয়ার পর নগদ কত ক্রয় করেছি? 1,500। তার মানে নগদ অ্যাকচুয়ালি পরিশোধ করতে হয়েছে 1,500। ক্রেডিট পাশে ক্রয় হিসাব না 1,500 টাকা লিখবো। লাবণী ট্রেডার্সের নিকট হতে 4,500 টাকার পণ্য ক্রয় করে 2 মাস মেয়াদি বিলে স্বীকৃতি প্রদান করা হলো। দেখো খুব জটিল আইটেম, তাই না? যে এমন জটিল যে পড়তে গিয়ে মাথা কেমন ভনভন করছে। যে লাবণী ট্রেডার্সের নিকট হতে 4,500 টাকার পণ্য ক্রয় করে, তারপর লাবণী ট্রেডার্সের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করেছি কত টাকা? 4,500। 2 মাস মেয়াদি বিলে স্বীকৃতি প্রদান করা হলো। তাহলে 2 মাস মেয়াদি বিলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। কিভাবে কি করব? এটা অনেক জটিল আইটেম, এতটাই জটিল আইটেম যে এটা নগদান বইতে অন্তর্ভুক্তই হবে না, তাই না? দেখো যে আসলে এখানে যে কথাটি বলা হয়েছে যে 2 মাস মেয়াদে বিলে স্বীকৃতি প্রদান করা হলো, তাহলে আমরা যে এখানে পণ্যটি ক্রয় করলাম সেটা কিন্তু নগদে ক্রয় করা হয়নি, এটা একটা বিলের মাধ্যমে ক্রয় করা হয়েছে। বিলটির মেয়াদ হচ্ছে 2 মাস। দ্যাট মিনস এই যে ক্রয়টা, এই ক্রয়ের অর্থ কিন্তু পরিশোধ হবে 2 মাস পর। তার মানে কি এটা নগদে ক্রয় না, তাহলে নগদ লেনদেন সংগঠিত হয়নি, এই আইটেমটা আসবে না। বাস শেষ। এখানে একটা 3 ঘর নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে। এতক্ষণ আমি মুখে মুখে বললাম এই আইটেমটাকে এভাবে ট্রিট করবো, এটাকে ডেবিট পাশে লিখবো, এটাকে ক্রেডিট পাশে লিখবো। এই মুখে মুখে শুনে আসলে অঙ্কের ক্ষেত্রে আমি জানি সেই ইফেক্টিভনেসটা ততটা আসে না, সেটা ততটুকু কার্যকরী হয় না। এই জন্যই আমি এতক্ষণ যে কথাগুলো তোমাকে বলেছি আইটেমগুলোর যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য, অর্থাৎ এই এখানে যা আছে সেই বিষয়টা যেন তুমি আমার কাছ থেকে শুনে যেন শিখতে পারো বা বুঝতে পারো যে কোনটাকে কিভাবে ট্রিট করতে হবে। এখন অঙ্কটা আমরা কিভাবে উপস্থাপন করব সেই ছকটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে প্রস্তুত করে রেখেছি। দেখো এটি হচ্ছে একটা 3 ঘর নগদান বই। এই 3 ঘর নগদান বইয়ের একটা ছক এখানে আমরা লিখেছি জনাব এনামুলের 3 ঘর নগদান বই। এখানে ডেবিট পাস আছে এবং ক্রেডিট পাস। আমরা বাম দিকটাকে ডেবিট লিখি, ডান পাশটাকে লিখি ক্রেডিট। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রথম যে ছিল কথাটা নগদ তহবিল এবং ব্যাংক জমাতিরিক্ত, বলেছিলাম যে একটা প্রাপ্তি একটা প্রদানের দিকে যাবে, মানে একটা ডেবিট একটা ক্রেডিট। দেখো ব্যালেন্স বিডি 2020 জুন 1 ব্যালেন্স বিডি নামে 20,000 টাকা এসেছে নগদ তহবিল নগদের ঘরে, এবং 10,000 টাকা হচ্ছে ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে, মানে ক্রেডিট পাশে। তা আমরা এভাবে লিখলাম। তারপর এখানে যা যা আইটেম ছিল আমি দেখো ক্রয় ক্রেডিট পাশে, ওই যে তোমাদেরকে বললাম বাট্টার যে হিসাবটা 7,000 টাকার ক্রয় ছিল, আমরা তার থেকে কারবারি বাট্টা বাদ দিয়েছি, নগদ বাট্টা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা 5,985 টাকা পেয়েছিলাম, এটা নগদের ঘরে লিখেছি। আর দুটো অ্যামাউন্ট যে ছিল বাট্টার, তার মধ্যে কিন্তু কারবারি বাট্টার যে অ্যামাউন্টটা সেটা আমরা লিখিনি, আমরা নগদ বাট্টারটা লিখেছি, কারণ কারবারি বাট্টা আসে না। তারপর এখানে আমরা যা যা খরচ ছিল বেতন কারবারি খরচ এভাবে এখানে লিখেছি। ভ্যাট চলতি হিসাবের ব্যাপারটা আমি বলেছিলাম, দেখো যে ভ্যাট চলতি হিসাব যে বিক্রয় ছিল, আমার বিক্রয় ছিল 10,000 টাকা নগদ, তাই আমি নগদে বিক্রয় করে 10,000 টাকা লিখেছি। তারপর আমি বলেছিলাম যে এর উপর 15% ভ্যাট আদায় করে
এই যে যখন 15% হিসাবে 1500 টাকা ভ্যাট আদায় করেছি, তখন ডেবিট পাশে লিখেছি ভ্যাট চলতি হিসাব নামে আদায়। আবার এটা যখন সরকারি কোষাগারে জমা দিয়েছি, আবার ক্রেডিট পাশে আমি নগদের ঘরে লিখেছি 1500 টাকা ভ্যাট চলতি হিসাব নামে। এভাবে আমি সমস্ত আইটেমগুলোকে এখানে বসালাম, ডেবিট একটা ডেবিট পাশে, ক্রেডিট একটা ক্রেডিট পাশে। তারপর আমরা কি করলাম, ব্যালেন্স নির্ণয় করলাম বা উদ্ধৃত নির্ণয় করলাম। ব্যালেন্স বা উদ্ধৃত নির্ণয় করার সময় আমাকে দেখতে হবে যে এই যে নগদের কলাম, এই যে ব্যাংকের কলাম, এই তিনটা আইটেম আমার এখানে আছে, তিনটা টাকার ঘর আছে, নগদ, ব্যাংক এবং বাট্টা। এর মধ্যে বাট্টার ঘরের কোনো ব্যালেন্স নির্ণয় করতে হয় না। তার মানে বাট্টার ঘর এক পাশ থেকে আরেক পাশ মাইনাস করার কোনো প্রয়োজন নাই। যা অ্যামাউন্ট আসবে সেটাকে বসিয়ে দেবে যোগ করে। যেমন এখানে আছে 665, দেখো এখানে টোটাল কত, 665। এখানে বাট্টার ঘরে কত আছে, 50। এখানে বাট্টার ঘরে আছে 50। তাহলে এখানে বাট্টার ঘরে 50, আমরা এখানে বাট্টার ঘরে 50 টাকা শুধু যোগফলটা নামিয়ে দিয়েছি। তারপর দেখো নগদ এবং ব্যাংকের যে টাকা, এই নগদ আর ব্যাংকের যে টাকার কলাম, সেই নগদ আর ব্যাংকের টাকার কলামের ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হবে যে কোন দিকের যোগফল বেশি। নগদ, এই ডেবিট পাশের নগদের যোগফল বেশি হচ্ছে না ক্রেডিট পাশের নগদের যোগফল বেশি হচ্ছে। এখন আমি দেখলাম যে নগদ টাকা, নগদ প্রাপ্তির চাইতে প্রদান কখনোই বেশি হতে পারে না। তাহলে নগদের সবসময় কি ব্যালেন্স হবে, ডেবিট ব্যালেন্স হবে। তাহলে নগদের যদি ডেবিট ব্যালেন্স হয়, আমরা ডেবিট পাশটা আগে যোগ করবো নগদের। আমরা দেখলাম নগদের এখানে যা আছে অ্যামাউন্ট টোটাল লিখলাম 44,300 টাকা। তাহলে মোট নগদ টাকা হচ্ছে কত, 44,300। প্রাপ্তি, তার থেকে আমরা এই খরচগুলোকে মাইনাস করব। তাহলে এই থেকে আমরা যখন এই সবগুলো খরচকে মাইনাস করব, তখন আমরা দেখব আর হাতে থাকবে 24,515। তাহলে 24,515 টাকাই হচ্ছে ব্যালেন্স। এটাকে আমরা লিখলাম কি নামে, ব্যালেন্স সিডি নামে, উক্ত মাসের শেষে। আবার দেখো ব্যাংকের হিসাবটা যখন করতে গেলাম, তখন দেখলাম যে ব্যাংকের ক্রেডিট পাশের টাকা বেশি। তাহলে ক্রেডিট পাশের টাকা যদি বেশি হয়, ক্রেডিট পাশে ছিল 10,000, 1,500, তাহলে মোট কত হয়েছে 11,500। তাহলে দেখো তোমার ব্যাংকের কিন্তু ক্রেডিট পাশে 11,500, ডেবিট পাশে ছিল 4,000 আর 2,950, তার মানে কি 6,950। তাহলে 11,500 থেকে 6,950 বাদ দিলে থাকে 4,550। এই যে আমরা ব্যালেন্স সিডি নামে এই পাশে লিখলাম 4,550। টোটাল করলে কি হবে, 11,500, 11,500। তার মানে আমার এখানে নগদের যে ব্যাপারটা, নগদের যে ঘর ছিল সেটা ডেবিট ব্যালেন্স বের হয়েছে, কিন্তু ব্যাংকের কি হয়েছে, ক্রেডিট ব্যালেন্স। আগেও ব্যাংকে জমাতিরিক্ত ছিল, আগে জমাতিরিক্ত ছিল কত, শুরুতেই 10,000, এখন সেটা একটু কমে কত এসেছে, 4,550। তাহলে এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই ব্যালেন্স সিডি আমি বলেছিলাম তোমাদেরকে যে সিডিবিডি মানে হচ্ছে, সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। ক্যারিড ডাউন মানে হচ্ছে নিচে নিত। নিচে নিত মানে হচ্ছে ব্যালেন্স সিডি। এটা কবে সিডি, মানে এই ব্যালেন্সটা কত তারিখে, জুনের 30 তারিখ। এখন জুনের শেষে বা জুনের 30 তারিখের ব্যালেন্স এটা, এই ব্যালেন্সটাকে কি আমরা ফেলে দেব না, আবার পরের মাসে এটাকে নিয়ে কাজ শুরু করব। তাহলে এই ব্যালেন্সটা নিয়ে কাজ শুরু করব, পরের মাসের শুরুতে এটিকে দেখাতে হবে। এই যে এই জন্য এই জুনের নিচে কোন মাস, জুনের পরে কোন মাস, জুলাই। তাহলে জুনের পরে জুলাই, জুনের নিচে জুলাই। তাহলে এই যে নিচে নিত বা ক্যারি ডাউন বলা হচ্ছে, তার মানে পরের মাসে মানে নিচের মাসে নিয়ে যাও। তাহলে জুনের নিচে জুলাই, তাহলে জুলাইয়ের 1 তারিখে দেখো ব্যালেন্স সিডি যেই পাশে হয়, আমরা ঠিক তার অপোজিটে কিন্তু সেই অ্যামাউন্টটাকেই কি লিখি, দেখো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি নামে লিখলাম, দেখো এই 24,515। এটাই বোঝাচ্ছে যে নগদানের কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। বিডি নামে যে লিখলাম, এই বিডি এলাবোরেশনটা হচ্ছে ব্রড ডাউন। ব্রড ডাউন মানে হচ্ছে উপর থেকে আনিত। ওই যে কবে বলা হচ্ছে বিডি, জুলাইয়ের 1 তারিখে। জুলাইয়ের 1 তারিখে বলা হচ্ছে উপর থেকে আনা হয়েছে। তাহলে উপরে কে আছে, জুন। তার মানে কি, এই যে জুন থেকে নেওয়া হয়েছে। এই যে ক্যারিড ডাউন মানে নিচে নাও, নিচে নাও, দ্যাট মিনস পরের মাসে নাও, নিচের মাসে নাও। ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, ব্রড ডাউন উপর থেকে আনা হয়েছে, মানে ওই ব্যালেন্সটাকে এখানে এভাবে লেখা হচ্ছে। আবার দেখো ব্যাংকের ক্ষেত্রে কি ব্যালেন্স বের হয়েছে আমাদের, ব্যাংকের কিন্তু ব্যালেন্স সিডি হয়েছে 4,550। তাহলে সিডি এই পাশে হয়েছে, তাহলে এর বিডি কি হবে, অপোজিটে। তাহলে এখানে হবে জুলাই 1 ব্যালেন্স বিডি। তাহলে জুলাই 1 ব্যালেন্স বিডি কত, 4,550। এভাবেই নগদান বইয়ের ব্যালেন্স নির্ণয় করতে হবে। 3 ধারা নগদান বই। আসলে আজকে
ক্লাসটা নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই, কারণ এই একবার বিদ্যুৎ চলে যাওয়া, একবার নেট চলে যাওয়া, তাতে করে আসলে জানি না কতটুকু ফলপ্রসূ হয়েছে। এরকম একটা ক্লাস নেওয়ার পর যখন সন্তুষ্টি না আসে, তখন সেটা একটা কষ্টকর ব্যাপার থাকে। এর আগের ক্লাসটাতেও শেষের দিকে এমন হয়েছে, সারাদিনই আমার মন খুব খারাপ ছিল। আজকেও হয়তো বা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তো যাই হোক, আশা করব আরেকটু ভালো প্রিপারেশন নিয়ে, অর্থাৎ ইলেকট্রনিক সরঞ্জামাদি, দু একটা চার্জার, লাইট, তারপর মোবাইল ডাটা, আবার সবাইকে একটু বলে দেওয়া ফেসবুকে, ভাই দয়া করে ফোন দিয়েন না, ডাটা ইউজ করে ক্লাস নিচ্ছি, নাহলে আবার তার মধ্যেও একটা বিভ্রান্তি করতে পারে। চেষ্টা করব নেক্সট ক্লাসটা নিজের সন্তুষ্টির জন্যই আরও একটু ভালোভাবে নেওয়ার। আজকের জন্য আসলে আমি নিজেই দুঃখ প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে অগ্রদত্ত পদ্ধতি এবং বিশ্লেষণাত্মক যেটা খুচরা বহুঘরা খুচরা নগদান, আমরা সেইটুকু অংশ নিয়ে আলোচনা করব। একটা ক্লাসে আমরা অগ্রদত্ত পদ্ধতি এবং সাধারণ যে খুচরা নগদান বই সেটা সম্পর্কে আলোচনা করে শেষ করব। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।